যেই দলটি পুরা দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আর মতো একটা সংবেদনশীল শব্দকে রীতিমতো বিতর্কিত করে ফেললেন। ইসলামিক আন্দোলন যা বলে পরিষ্কার কথা যে আমরা এইটা করব। যেই দলটি পুরা দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা আজকে যে সেই দেশের দায়িত্বে থাকবে, এর চাইতে বড় দ্বিচারিতার কি হতে পারে? সেইটা এই সরকার ভুলিয়ে দিল এবং এই তরুণরা এই ভুলে গেল। এবং এই যে আমরা 2 তারিখ 3 তারিখ 4 তারিখে যেই দেশাত্মবোধক গান শুনলাম, যেই নরনারীরা একসাথে তরুণীদের মিছিল দেখলাম, কখনোই কি পোশাক নিয়ে কোনো কথা হয়েছে? কখনোই কি এই সমস্ত কোনো কথাবার্তা আসছে? জামাতের আমিরের আজকে যেই সমস্ত ভাষণ আমরা গত 15-20 দিনে শুনলাম, অধিকাংশই তো নরনারীর সম্পর্ক ভিত্তিক। দেশের অর্থনীতি, আর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক ভবিষ্যতের চাইতে নারীর পোশাক কি হবে, নারীর কর্মঘণ্টা কি হবে, নারীকে তিনি কিভাবে মার মতো একটা সংবেদনশীল শব্দকে রীতিমতো বিতর্কিত করে ফেললেন। অর্থাৎ নারী শুধু মা ছাড়া আর কোনো ভূমিকায় অবতীর্ণ হবে না। নারী গবেষক হবে না, বিজ্ঞানী হবে না, দার্শনিক হবে না, কবি হবে না, কিছুই হবে না। অর্থাৎ এই যে পরিস্থিতিটা, এটা আমাদের সমাজে যেইভাবে একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি আমাদের এখানে আছে, অসহিষ্ণুতা আছে, ঠিক একইভাবে আগামীতে এই সাম্প্রদায়িক শক্তি যদি ক্ষমতায় আসে, এইখানে আমরা একটা বিভাজন দেখতে পাচ্ছি যে নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখার একটা চেষ্টা, এবং এই জায়গাটা আমাদেরকে অবশ্যই বিচলিত করে। আপনি আজকে দেখুন যে নারীদের মুখ দিয়েই বলানো হচ্ছে যে আমরা পুরুষতন্ত্র পছন্দ করি, আপনার কি আপত্তি? যেই দেশে বেগম রোকেয়া 1937 সালে লিখে গেছেন, আমাদিগকে শিকল পরাইবার জন্য পুরুষেরা এই সকল গ্রন্থাদি রচনা করিয়াছেন। আজকে 100 বছর পরে আমরা কি একটা স্পেসশিপে পিছনে যাব? আমরা কি পিছনের দিকে হাঁটবো? আজকে যখন আপনি দেখুন আফগানিস্তানে 5ম শ্রেণী উত্তীর্ণ নারীরা স্কুলে যেতে পারে না, আজকে আমাদের এখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নারী শাখা খোলা হবে, এখানে হাসপাতাল হবে নারীদের জন্য আলাদা, ব্যাংক হবে নারীদের জন্য আলাদা, কয়টি জেলাও হয়তো হবে শুধুমাত্র নারীরা থাকবে। কাজে আজকে আমাদের এই পরিস্থিতির সামনে আমরা কেন যাব? এবং এই যে প্রগতিশীল রাজনীতির যে একটা ব্যর্থতা, সেই ব্যর্থতা যেমন আওয়ামী লীগ, কিন্তু জামাতের আমির তো বলেছেন তার দল হচ্ছে মধ্যপন্থী প্রগতিশীল দল। সেটা তো যখন আপনার সঙ্গে কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করে তখন বলে, আবার যখন আল জাজিরায় সাক্ষাৎকার দেয় তখন বলেন যে আমরা ধাপে ধাপে সরিয়ে আইন কায়েম করব। কারণ এগুলো উনি এটা ভারতীয় প্রচার মাধ্যমকে বলেছেন, না আল জাজিরাতেও বলেছেন। না, এই যে প্রগতিশীল দল মধ্যপন্থী, এবং সেটা অনেক সময় বলেন যে আমরা মডারেট, আমরা প্র্যাকটিসিং মুসলিম। এবং এই জামাতের যিনি হোতা, মূল যে প্রবক্তা মওদুদী সাহেব বলেছেন গণতন্ত্র হচ্ছে আল্লাহর বিরুদ্ধের একটা নিয়ম, এবং সেখানে জনগণের সার্বভৌমত্ব তৈরি হয় এবং আল্লাহর সার্বভৌমত্ব মানুষ মানে না, কাজেই গণতন্ত্রের চর্চা করা যাবে না। সেটা কিন্তু জামাতের একদম যে ফাউন্ডার তার কথা, এবং কাজেই তারা সেইখান থেকে ঘুরে এসে আজকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এখানে যেতে চাচ্ছেন। তার চাইতে ইসলামিক আন্দোলন যা বলে পরিষ্কার কথা যে আমরা এইটা করব, শরিয়া আইন আমরা কায়েম করব। এবং আপনি দেখুন যে হ্যাঁ, মওদুদীর বই আমি আপনার কাছে পাঠিয়ে দেব। এবং তারপরে এই যে আপনি 40-এর লাহোর প্রস্তাব থেকে শুরু করে প্রত্যেকটা সরকারের সময় কিন্তু জামাত এই দ্বিচারিতা করেছে। এই 86 সালেও নির্বাচনে হঠাৎ করে তারা আওয়ামী লীগের সাথে মিলে বিএনপিকে বাদ রেখে এরশাদকে বৈধতা দেবার নির্বাচনে অংশ নিয়েছিল। কাজেই এই যে পরিস্থিতি, এই জায়গাটাতে আমাদের যে আর্থসামাজিক রাজনৈতিক যে বাস্তবতায় আমরা মনে করি যে এই বাংলাদেশের সামনে একটা খুব বড় ধরনের একটা সিদ্ধান্ত নেবার সময় আসলে অপেক্ষা করছে। সেটা আগামীকাল নির্বাচনের প্রথম ধাপ। একদিনেই তো আর সবকিছু হয়ে যাবে না। এই নির্বাচনে এই 4 কোটি তরুণ ভোটারদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের চোখটা কি সামনের দিকে যাবে না পেছনের দিকে যাবে।